কিন্তু এটা আমরা পরিষ্কারভাবে আমরা যে অবস্থানটা নিচ্ছি সেটা আমাদের বক্তব্যে প্রকাশ পাবে। এবং আজকে আমরা যৌথভাবে করছি উবিনি, বেলা, নয়া কৃষি আন্দোলন, নাগরিক উদ্যোগ এবং জিএম বিরোধী মোর্চা। এটা বিটি বেগুনের যখন অনুমোদন নেওয়া হচ্ছিল তখন আমরা অনেকে আজকে উপস্থিত আছেন, তারা এটা করেছিলাম। তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর বাংলাদেশের কৃষিতে জেনেটিক্যালি মডিফাইড প্রযুক্তি ব্যবহারের যে উদ্যোগ শুরু হয়েছে এবং বিজ্ঞানের নামে বহুজাতিক কোম্পানিগুলো যেভাবে আমাদের কৃষি গবেষণা প্রতিষ্ঠান সমূহকে ব্যবহার করছে তা বেশ উদ্বেগজনক। তা আমরা কিন্তু বিজ্ঞানের বিরোধিতা করছি না, এটা পরিষ্কার থাকে যেন। বহুজাতিক কোম্পানি যে এটাকে নিজের স্বার্থে ব্যবহার করছে সেটা আমরা তুলে ধরছি। আজ আমরা বিশেষভাবে উপস্থিত হয়েছে বাংলাদেশের দুটি প্রধান ফসল ধান এবং সবজির উপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং করা এবং এর সত্ত্বেও বিদেশি কোম্পানির হাতে দিয়ে দেয়া, পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকি থাকা সত্ত্বেও কৃষক পর্যায়ে চাষের অনুমোদনের যে প্রক্রিয়া শুরু হয়েছে তার বিষয়ে সাংবাদিক ভাই বোনেরা আজকে আপনারা যারা এসছেন এবং উপস্থিত আমাদের যারা পরিবেশ এবং কৃষক সংগঠনের সাথে আমরা যারা যুক্ত আছে তারা এসছেন, আমরা এই সর্বশেষ পরিস্থিতিটা আপনাদেরকে অবহিত করতে চাচ্ছি এবং এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সরকারকে আমাদের উদ্বেগ জানাতে চাই এবং প্রয়োজনীয় পদক্ষেপ ও কার্যক্রম গ্রহণ করার আহ্বান জানাতে চাই। শুরুতে আমি একটু বলছি যে দুটি জাতীয় এবং আন্তর্জাতিক খবর আজকে সবাই তুলে ধরছি। আমরা পত্রিকার মাধ্যমে জেনেছি এটা 4 এপ্রিল গোল্ডেন রাইসের কৃষক পর্যায়ে চাষাবাদের জন্য বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিরি এবং আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ইরির কর্তা ব্যক্তিরা বর্তমান সরকারের নতুন কৃষি মন্ত্রী ডক্টর আব্দুল শহীদের সাথে দেখা করে জিএমও গোল্ডেন রাইস জাত অবমুক্তির বিষয়ে তার সহযোগিতা কামনা করেছেন এবং এই নতুন কৃষিমন্ত্রীও তার বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন। ইরির পক্ষে হেলদিয়ার রাইস প্রোগ্রামের প্রজেক্ট লিডার রাসেল রেইনকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এবং ইরি ছাড়াও এই প্রকল্পে কাজ করছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, যাকে আপনারা মাইক্রোসফটের লোক বলে জানেন, কিন্তু তারা এখন এই ধানে ঢুকে গেছে, জিএমওতে ঢুকে গেছে। বুঝতে পারছেন যে ব্যবসায় কি পরিমাণ সম্ভাবনা তারা দেখছে। এটা একটা খবর যেটা আমাদেরকে যথেষ্ট উদ্বিগ্ন করেছে। দ্বিতীয় যে খবরটা সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আন্তর্জাতিক পর্যায়ে মানে 17 এপ্রিল এবছর 17 এপ্রিল তারিখে ফিলিপাইনের কোর্ট অফ অ্যাপিল সুনির্দিষ্টভাবে গোল্ডেন রাইস এবং বিটি বেগুন এর বাণিজ্যিক চাষের বিরুদ্ধে একটি নির্দেশ দিয়েছেন, কারণ এই দুটি জিএম ফসলের প্রবক্তারা বৈজ্ঞানিক নিশ্চয়তা দিতে পারেননি। ফলে এই মামলায় বাদী ছিল ফিলিপাইনের একটি সংগঠন, তার সংক্ষিপ্ত নাম হচ্ছে মাসিপাগ এবং গ্রিন পিস সাউথ ইস্ট এশিয়া। আদালতের আগে বিবাদী সংগঠন হলো ইউনিভার্সিটি অফ দ্য ফিলিপিন্স লস ব্যানোস এবং দ্য ফিলিপিন রাইস রিসার্চ ইনস্টিটিউট, সংক্ষেপে ফিল রাইস। তাদের যে এর আগে তারা যে একটা 2021 সালে এটাকে ফিল্ড ট্রায়ালের যে অনুমতিটা দিয়েছিল সেটা তারা বাতিল করে দেয়। আমাদের কাছে এই রায়ের পুরো কপি আছে, প্রায় 143 পৃষ্ঠার রায়, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রায় এবং অত্যন্ত আশাব্যঞ্জক একটি রায়। আমি গোল্ডেন রাইসের ব্যাপারটা একটু বলছি। গোল্ডেন রাইস প্রবর্তনের চেষ্টা কিন্তু বাংলাদেশে অনেক দিন থেকে চলছে, শুধু বাংলাদেশ না, আরও মানে ফিলিপাইন এবং ইন্দোনেশিয়া অন্যান্য দেশে হচ্ছে। এটা জেনেটিক্যালি মডিফাইড ফসল ধানের স্বাভাবিক বা প্রাকৃতিক গঠন সংকেতে ভিন্ন জিন জবরদস্তি প্রবিষ্ট করানো হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠান বিরি এই গবেষণা করেছে। আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র ইরির অধীনে
কাজেই এটা আমি পরিষ্কার বলতে চাই, এটা যেন কেউ মনে না করে যে বাংলাদেশের বিজ্ঞানীদের গবেষণা, এটা কিন্তু তা না। এটা আন্তর্জাতিকভাবে হচ্ছে। গোল্ডেন রাইসের মধ্যে বিরি ধান 29, অথচ আমাদেরই একটা খুব পপুলার ধান বিরি ধান 29, ফিলিপাইনে অবস্থিত IR64 এবং ফিলিপাইনের আরেকটি জাত RC28 এর সাথে ভুট্টার জিন ঢুকে দিয়ে এটার মধ্যে বিটা ক্যারোটিন যা ভিটামিন এ সৃষ্টি করবে বলে তারা দাবি করছে, সেটা করা হয়েছে। এর আগেরটাতে তারা ড্যাফোডিল ফুলের জিন ঢুকিয়েছিল, সেটা কার্যকর হয়নি, সেজন্য এখন ভুট্টা দিয়েছে। সেজন্য এটার টেকনিক্যাল এখন নাম হচ্ছে GR2E বিরি ধান 29। এর পেটেন্টধারী কোম্পানি হচ্ছে সিনজেন্তা। এটা মাথায় রাখা দরকার, এটা একটা কীটনাশক কোম্পানি এবং এটা এর সাথে বীজের কোনো সম্পর্ক নেই। এর আগে ড্যাফোডিল ফুলে জিন ঢুকে দেওয়া হচ্ছিল। কৃষি মন্ত্রণালয় ন্যাশনাল টেকনিক্যাল কমিটি অন ক্রপ বায়োটেকনোলজি 2017 সালের 26 নভেম্বর আবেদন করে পরিবেশ মন্ত্রণালয়ের কাছে। সেখান থেকে অতি দ্রুত মাত্র 10 দিন বিরি আসলে আবেদন করে এদের কাছে, এবং সেখান থেকে মাত্র 10 দিনের মধ্যে 2017 সালের ডিসেম্বরের 4 তারিখে পরিবেশ মন্ত্রণালয়ের ন্যাশনাল কমিটি অন বায়োসেফটির কাছে পাঠানো হয়। তার মানে ন্যাশনাল কমিটি অন ক্রপ বায়োটেকনোলজির যে দায়িত্ব ছিল যে এটাকে পরীক্ষা নিরীক্ষা করা, সেটা তারা মাত্র 10 দিনে কি করলো আমি জানি না, তারা দ্রুত পরিবেশ মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে, কারণ ওখান থেকে ফাইনাল অনুমোদন লাগবে। এতে বোঝা যাচ্ছে যে তারা আসলে তাদের দায়িত্বটা পালন করেনি। জিএম ফসল হিসেবে গোল্ডেন রাইসের স্বাস্থ্য ও পরিবেশ সংক্রান্ত ঝুঁকি, কার্যকারিতা এবং এই ধানের আদৌ কোনো প্রয়োজনীয়তা আছে কিনা এসব প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। আমরা পরিবেশ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাচ্ছি যে তারা 2017 সাল থেকে এখনো পর্যন্ত তারা সময় নিয়ে এই নিরাপত্তার দিক বিবেচনা করছেন এবং এখনো অনুমোদন তারা দেননি। কিন্তু কোম্পানি এবং উদ্যোক্তাদের পক্ষ থেকে তারা দেয়া হচ্ছে, তারা সরকারের উপর সরাসরি প্রভাব বিস্তার করতে চাইছেন। এর আগে বারবার আমরা একটা জিনিস খেয়াল করছি যে যখনই নির্বাচন হয়, যেমন 2018 সালে নির্বাচনের পরেই যখন 19 সালে সরকার গঠন হলো, ডক্টর আব্দুর রাজ্জাক কৃষিমন্ত্রী হলেন, অমনি ইরির প্রধান এসে ডক্টর আব্দুর রাজ্জাকের সাথে দেখা করেছেন। এখনো 7 তারিখে নির্বাচন হলো আর অমনি মার্চ মাসে ইরির কর্তা ব্যক্তিরা এসে তার সাথে দেখা করেছেন, মানে বুঝিয়ে দিচ্ছেন যে আমরা কিন্তু এই ব্যাপারে চাচ্ছি যে আপনারা কাজ করেন। গোল্ডেন রাইস সারা বিশ্বে বিতর্কিত। ফিলিপাইনে অনুমোদন দেয়া হয়েছে, এর আগে যেহেতু কিছুটা মাঠ পর্যায়ে দেওয়া হয়েছিল, সেটা বলা হচ্ছে আমাদের সরকারকে, কিন্তু আসলে এটা এখন বাতিল করা হয়েছে এবং এর বিরুদ্ধে ফিলিপিনো কৃষকরা ব্যাপক আন্দোলন গড়ে তুলেছেন। কাজে ফিলিপাইনের উদাহরণ দিয়ে বাংলাদেশে অনুমোদন নেয়ার কোনো অর্থ নাই। বাংলাদেশে অধিকাংশ কৃষক বিরি 29 চাষ করেন। এটা কিন্তু আমি সাংবাদিক ভাই বোনদের জন্য বিশেষ লক্ষ্য করার বিষয় বলবো যে বোরো ধানের মধ্যে বিরি 29টা সারা বাংলাদেশে এটা হয় এবং সেখানে কোনো প্যাটার্ন নাই। কৃষকের বীজ নিজেই রাখেন এবং বাজার থেকে কিনে নেন, স্বাধীনভাবে তারা এই ধান চাষ করতে পারেন। তাহলে এই ধানের সত্ত্ব বিদেশি কোম্পানি অথবা সিনজেন্তার হাতে চলে গেলে বাংলাদেশের লক্ষ কোটি কৃষকের ভাগ্যে কি ঘটবে? এই প্রশ্নের জবাব কৃষি মন্ত্রণালয়কে অবশ্যই দিতে হবে। কৃষি মন্ত্রণালয়ের কাজ বাংলাদেশের কৃষি এবং কৃষকের স্বার্থ দেখা, কোম্পানির স্বার্থ নয়। দাবি করা হচ্ছে এবং প্রচারণা চালানো হচ্ছে গোল্ডেন রাইস ভিটামিন এ সমৃদ্ধ। বলা হচ্ছে এর মধ্যে ক্যারোটিনয়েড রয়েছে এবং মানুষের শরীরে হজম হতে গিয়ে এটা ভাঙে এবং ভেঙে ভিটামিন এতে রূপান্তরিত হয়। এটা অনুমান। যদি অনুমান সত্যি ধরেও নেওয়া হয় তাহলে জানতে হবে এই ভাত খেলে কি পরিমাণ ক্যারোটিনয়েড ভাত থেকে আলাদা করে শরীর গ্রহণ করতে পারে এবং তা ভেঙে তার রূপান্তর ঘটে কি পরিমাণ ভিটামিন এ বানাতে সক্ষম হয়। গোল্ডেন রাইস খাইয়ে দিলে সেটা আপনা আপনি ভিটামিন এ হয়ে যাবে না। অথচ গোল্ডেন রাইসে সংযোজিত ক্যারোটিনয়েড কিভাবে এবং কি পরিমাণ ভিটামিন এ হিসেবে
মানুষের শরীর বানাতে পারবে, সেই গোড়ার তথ্যের জায়গাতেই উপাত্তের অভাব রয়েছে। আমরা আরও জানা দরকার এই ধান ঘরে রাখলে, কারণ ধান তো কেটে সাথে সাথে খাবে না, ঘরে রাখলে, গুদামজাত করলে এবং রান্নার পরে এর মধ্যে কি পরিমাণ ক্যারোটিনয়েড টিকে থাকবে এ বিষয়ে কোনো উপাত্ত এখনো নাই। সেই তথ্য উপাত্ত ঠিক না করে তারা ছাড়পত্রের জন্য উঠে পড়ে লেগেছে। তার মেইন কারণ শুধু কাগজের ব্যাপার নয়, এর সাথে পরিবেশ, স্বাস্থ্য, কৃষকের অধিকার সবকিছু অঙ্গাঙ্গি জড়িত। ছাড়পত্র দিলেই সেসব নিরাপত্তা নিশ্চয়তা মিলবে না। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এই গোল্ডেন রাইসকে, এটা সিনজেন্তার কাছ থেকে তারা একটা হিউম্যানিটি খেতে হবে, কিন্তু বিভিন্ন গবেষণায় দেখা গেছে ভিটামিন এ পাওয়ার উৎস আমাদের খাদ্য ব্যবস্থার মধ্যেই আছে। আমি বারবার বলছি এটা আমাদের খাদ্য ব্যবস্থার মধ্যেই আছে, আপনারা নিশ্চয়ই এটা খান। বাংলাদেশ পুষ্টি বিজ্ঞান প্রতিষ্ঠানের গবেষণায় দেখা যায় নানা রকম কুড়িয়ে পাওয়া শাক, যেগুলো আমাদের লাগাতেও হয় না, কাটানোটে শাক, কলমি শাক, সজনা পাতা, আবাদি ফসলের মধ্যে মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পুঁই শাক, শিম, ঢেঁড়স, ডাঁটার মধ্যে প্রচুর ভিটামিন এ আছে। এমনকি কিছু কিছু ধানের মধ্যে এমনিতেই ভিটামিন এ থাকে। ফলের মধ্যে পাকা পেঁপে, বাঙ্গি, কাঁঠাল, আম অর্থাৎ হলুদ রঙের যত রকম ফল আছে তাতে ভিটামিন এ আছে। ঢেঁকি ছাটা চালে ভিটামিন এ পাওয়া যায়। তাহলে কেন আমরা অহেতুক আমাদের একটি প্রচলিত ধান 29কে কোম্পানির হাতে তুলে দেব এবং পুষ্টির ভার দিয়ে দেব বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনকে? গ্রামের সাধারণ কৃষকরাই তো তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করতে পারে। বাংলাদেশ ধানের আদি নিবাস। 1915 সালে বাংলাদেশে 15,000 জাতের ধান ছিল। এখনো কমপক্ষে বিড়িতেই 7,500 জাতের ধান আছে। কৃষকদের হাতে প্রায় 3,000 জাতের ধান আমরা এখনো দেখতে পাই। আমাদের কি অন্য ধানের দরকার আছে? আমরা এখানে কৃষক বলতে ধান উৎপাদন করে, কাজে ধানের দেশে ধানের আচ্ছা, আমি সংক্ষেপে করছি। তা আমি আবার বলছি যে আমাদের এত ধান আছে, এত খাদ্য আছে, কোনো অবস্থাতেই গোল্ডেন রাইস আমাদের কোনো প্রয়োজন নাই। এখন আসি বিটি বেগুনের প্রশ্নে। অন্যদিকে আমাদের অত্যন্ত একটি জরুরি সবজি, যেটা ধনী গরিব সবাই খেতে পারে, সেটা হচ্ছে বিটি বেগুন, মানে বেগুন। এবং এতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, এর নাম দেওয়া হচ্ছে বিটি বেগুন। এর প্রাণীর গঠন বিকৃতি ঘটিয়ে মানে ইয়ে করা হয়েছে, ব্যাসিলাস থুরিনজেনেসিস। আচ্ছা, মানে ওইটা মাটির একটা সয়েল ব্যাকটেরিয়া, ওইটা থেকে জিনটাকে নিয়ে ওটাকে এই জন্য বিটি বলে, ব্যাসিলাস থুরিনজেনেসিস। এটা বিটি বেগুনে সংযোজন করা হয়েছে। উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে যে বেগুনের ফল ও কাণ্ড ছিদ্রকারী পোকা প্রতিরোধে সক্ষম। এখন ভারতের এইটা কিন্তু আবার 3টা দেশে গবেষণা হয়েছে, ভারতের ফিলিপাইনে, ভারতের একটি কোম্পানি মহারাষ্ট্র হাইব্রিড বীজ কোম্পানি, যেটাতে মনসান্তোর একটা ভাগ আছে, সেটা তারা করেছে। এবং সেই সময় 2005 সাল থেকে তারা কাজটা শুরু করে। আচ্ছা, যেটা হলো যে এটা আসলে 2005 থেকে শুরু হয়েছে। প্রথমে ভারতে ওরা যখন চেষ্টা করে ওখানে হাইব্রিড ভ্যারাইটির উপর, তখন সেটা ভারতে এটার বিরুদ্ধে প্রতিবাদ হয়
এবং তারা যেটা করে যে ওখানে যে পরিবেশ মন্ত্রী ছিলেন উনি পাবলিক হিয়ারিং করেন এবং যখন দেখেন যে এর বিরুদ্ধে জনগণের আপত্তি হ্যাঁ জনগণের যখন আপত্তি আছে তখন তারা এটাকে স্থগিত করে দেয় 2010 সালে এবং এখনো পর্যন্ত ওখানে সুপ্রিম কোর্টও এটাকে অনির্দিষ্টকালের জন্য এটাকে আর কোনো ছাড়পত্র দেয়নি। তো সেজন্য আজ পর্যন্ত কিন্তু তারা ওখানে ছাড়পত্র দেয়নি। ভারতের পরে ওরা ফিলিপাইনের চেষ্টা করছিল, কিন্তু ফিলিপাইনের সুপ্রিম কোর্টও বলছে যে এটা মানুষের যে সাংবিধানিক অধিকার আছে যে তাদের নিরাপদ খাদ্য পাওয়ার সেটাতে ক্ষুণ্ণ করবে, ফলে ফিলিপাইনও তারা এটা কোনো পায়নি, কারণ ফিলিপাইনি গ্রিন পিস তখন এটা আপত্তি জানিয়েছিল। সেটা ছিল 2013 সাল। আপনাদের মনে আছে যে 2013 সালে বাংলাদেশের রাজনৈতিকভাবে খুবই একটা চলছিল। ওই সময় তারা সুযোগটা নিয়ে যে একটা সরকার এরকম একটা অবস্থা আছে, তখন তারা এটা করে কি যে বাংলাদেশে এটা অনুমোদনের জন্য খুব তড়িঘড়ি করে তারা করে। সে সময় আমরা আপত্তি করেছিলাম, এমনকি বাংলাদেশে কোর্ট কেস পর্যন্ত হয়েছিল, সেটাকে তারা বাতিল করে দিয়ে অক্টোবর মাসে খুব তাড়াতাড়ি তারা এটাকে অনুমোদন দিয়ে দেয় এবং অনুমোদন দেওয়ার পরে 2013 সালেরই অক্টোবর মাসে দিয়ে দেয় এবং সেটা রিজওয়ানাও জানেন যে কত তাড়াতাড়ি তারা অনেক এত বস্তায় বস্তায় যে ডকুমেন্ট দেওয়া হচ্ছিল তারা এক সপ্তাহ সময় নেয়নি সেটা অনুমোদন দেওয়ার আগে পড়ার জন্য। এবং যেটা বাংলাদেশের 9টি স্থানীয় জাতের বেগুনে যেগুলো বাংলাদেশের যেমন যশোর, পাবনা, জামালপুর এরকম বিভিন্ন জেলায় হয়, এরকম জাতের বেগুনের উপর করেছে এবং যে 4টি জাত তারা অবমুক্ত করেছে অনুমোদন নিয়েছে সেগুলো হলো উত্তরা, কাজলা, নয়নতারা এবং বাড়ি বেগুন ঈশ্বরদী 006। এটাকে তারা নাম দিয়েছে বিটি বেগুন 1, 2, 3, 4, অর্থাৎ আমাদের যে এই যে এত সুন্দর সুন্দর নামগুলো ছিল সেটাকে তারা সংখ্যায় নিয়ে আসছে। তারপর তারা নির্বাচন হলো 2014 সালের জানুয়ারি মাসে এবং সেই বছরই জানুয়ারি মাস থেকে তারা বেগুনের বীজ বিতরণ শুরু করলো এবং বীজ বিতরণ করার পর থেকে তারা এখনো দিয়ে যাচ্ছে। প্রথমে 20 জনকে দিচ্ছিল, এখন দিয়ে যাচ্ছে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে। কিন্তু উবিনিক যে গবেষণাগুলো করেছে মাঠ পর্যায়ে আমরা সব জায়গায় দেখছি যে এইটা কৃষকরা নিতে চায় না, কারণ এটা ঠিকমতো ফলন হয় না, এটাতে একটা হয়তো পোকা লাগছে না কিন্তু পাতায় পোকা লাগছে, পাতা কুকড়ে যাচ্ছে, ফল হচ্ছে না, এগুলো করছে না। কিন্তু সবচেয়ে মারাত্মক বিষয় হলো যে এটা অনুমোদন দেওয়ার সময় পরিবেশ মন্ত্রণালয় 7টা শর্ত দিয়েছিল, তার মধ্যে 2টা শর্ত খুব গুরুত্বপূর্ণ ছিল যে ওখানে একটা পরিবেশের মনিটরিং হতে হবে, যে আশেপাশে মাটির কি অবস্থা এগুলো দেখতে হবে। এটা কিছুই হয়নি। বলা হয়েছিল যে বেগুন যদি বাজারে বিক্রি করতে হয় সেটাকে লেবেল লাগিয়ে বিক্রি করতে হবে যে এটা একটা জিএমও বেগুন, যেটা রিজওয়ানা বললেন যে ইউরোপে ওরা এটা লাগিয়েই তারপর জিএমও বিক্রি করতে পারে, কিন্তু বিটি বেগুনে আপনারা কোনো বেগুনে এরকম কোনো লেবেল দেখবেন না। ফলে এটা খুবই মারাত্মক একটা মানে তারা লঙ্ঘন করেছে। বাংলাদেশে 2013 সালে বিটি বেগুনের অনুমোদন না দেওয়ার জন্য ইন্টারন্যাশনালি 10 জন বিখ্যাত সায়েন্টিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি দিয়ে তারা যুক্তি তুলে ধরেছিল, কিন্তু সেই ব্যাপারে কোনো সাড়া বাংলাদেশ সরকার দেয়নি এবং আমরা এখনো মনে করি বিটি বেগুন বাংলাদেশে ফেল করেছে, বাংলাদেশে এটা সফল হয়নি কাজে। এবং ফিলিপাইনের আদালতে যখন যে মামলা হয় বাংলাদেশের পক্ষ থেকে বিটি বেগুনের এই কেসটা সাক্ষী হিসেবে তুলে ধরা হয়েছিল। এখন আমরা আসছি যে সকল প্রশ্নের নিরসন জরুরি বলে আমরা মনে করি। আমরা
কিছু উত্তর চাই। প্রথম কথা হলো, কৃষি বৈচিত্র্যের দেশে গোল্ডেন রাইস ধান এবং বিটি বেগুন প্রবর্তনের আদৌ কোনো প্রয়োজন আছে কি না? বিটি বেগুনটা অনুমতি দেয়া হলো, এটা কেন এটাকে প্রত্যাহার করা হবে না? যে দুটি ফসল তারা দিয়েছে, এটা সমাধান আমাদের আছে। জিএম ফসল, 2 নম্বর হলো জিএম ফসলের পরিবেশ, স্বাস্থ্য এবং অন্যান্য ঝুঁকির যে সম্ভাবনা আছে বলে বিশ্বব্যাপী বিজ্ঞানীরা একমত হয়েছেন এবং গবেষণা করেছেন, তার ব্যাপারে বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠান বিরি এবং বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান বারির কোনো তথ্য আছে কিনা আমরা এখনো দেখিনি। তারা নিশ্চিত কিনা যে এই দুটি জিএম ফসল নিরাপদ, যে এই সেরকম কোনো প্রতিবেদন এখনো তারা প্রস্তুত করেছেন কিনা আমরা জানতে চাই। 3, ভিটামিন এ ঘাটতির অজুহাতে গোল্ডেন রাইস প্রবর্তন না করে ভিটামিন এ সমৃদ্ধ সবজি, ফল, শাক ইত্যাদি উৎপাদনে সহায়তা করা হচ্ছে না কেন? 4, বিরি 29-এর প্যাটেন্ট সিনজেন্তা কোম্পানিকে দিয়ে দেওয়া হলে দেশের কোটি কোটি কৃষকের ধানের এই জাত চাষ করার অধিকার কি ক্ষুণ্ণ হবে না? এই ধান বহুজাতিক কোম্পানিকে দেয়া হলো কেন? 5, কীটনাশক ব্যবহার কমাবার কথা বলে বিটি বেগুন প্রবর্তন করা হচ্ছে, অথচ ধান থেকে শুরু করে সব ধরনের হাইব্রিড ফসলের ব্যাপকভাবে কীটনাশক এবং আগাছানাশক ব্যবহার করা হচ্ছে, এগুলো বন্ধ করা হচ্ছে না কেন? বাংলাদেশের মানুষ, পরিবেশবিদ এবং স্বাস্থ্যকর্মীরা দীর্ঘদিন ধরে কৃষিতে কীটনাশক ব্যবহার বন্ধ করে নিরাপদ ও পরিবেশসম্মত খাদ্য উৎপাদনের জন্য দাবি করে আসছেন। বর্তমানে অসংক্রামক রোগ অত্যন্ত বেড়ে গেছে এবং সকল মৃত্যুর 67% শুধু এই অসংক্রামক রোগের কারণে হচ্ছে, যার মধ্যে ক্যান্সার, যেটা বিশেষ করে কীটনাশকের কারণে হয় অন্যতম, এবং খাদ্যের কারণে হয়, এটা অন্যতম প্রধান রোগ। পরিসংখ্যানে দেখা গেছে প্রতি বছর ক্যান্সারের নতুন রোগীর সংখ্যা প্রায় 2 থেকে 3 লাখ করে বাড়ছে। জিএমও আরও নতুন স্বাস্থ্য ঝুঁকি তৈরি করবে, যেগুলো আমরা এখনো জানি না যে কত খারাপ হতে পারে, যা কৃষক এবং ভোক্তা উভয়ের জন্য ঝুঁকিপূর্ণ। আমরা আশা করছি পরিবেশ মন্ত্রণালয়ের জাতীয় বায়োসেফটি কমিটি এইসব বিষয়গুলো ভালোভাবে পরখ করবেন। পরিবেশ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব সাবির হোসেন চৌধুরী, যিনি পরিবেশ বিষয়ে যথেষ্ট সংবেদনশীল বলে আমরা জানি। তার কাছ থেকে বাংলাদেশের জন্য ক্ষতিকর কোনো কিছু আমরা আশা করি না। তাছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় সহ সকল সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগের কাছে বিষয়গুলো নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমি মাঝখানে আমার কাশির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে? আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমরা নিব, কোনো বক্তব্য থাকলে অবশ্যই শুনবো। আমাদের অন্য আয়োজকদের কাছে যাওয়ার আগে তার আগে ছোট করে কয়েকটা ইনফরমেশন একটু দিয়ে রাখি। তাহলে জেনেটিক্যালি মডিফাইড বেগুন 3টা দেশে গবেষণা করা হয়েছে। একটা হচ্ছে ভারত। জেনেটিক্যালি মডিফাইড বেগুন 3টি দেশে গবেষণা করা হয়েছে, একটি ভারত, একটি ফিলিপাইন্স এবং আরেকটি বাংলাদেশ। ভারত এবং ফিলিপাইন এটার বাণিজ্যিক চাষাবাদের অনুমতি দেয়নি। বাংলাদেশ বাণিজ্যিক চাষাবাদের অনুমতি দিয়ে দিয়েছে 2013 সালে। বাংলাদেশ যখন বাণিজ্যিক চাষাবাদের অনুমতি দেয়, যেই সভায় এই অনুমতি দেয়া হয় সেই সভায় কিন্তু শুধুমাত্র যে, সেই সভায় তো আমরা ছিলাম না, কিন্তু শুধুমাত্র যে এই প্রক্রিয়ার আমরা বিরোধিতা করেছি তা না, সরকারি যে সকল প্রতিষ্ঠান ছিল তারাও কিন্তু বিরোধিতা করেছে, তারাও কিন্তু উদ্বেগ জানিয়েছে। ভারত এবং ফিলিপিন্সের নিরাপত্তা সংক্রান্ত যেই প্রতিবেদন ছিল, সেই প্রতিবেদনে ভারত এবং ফিলিপিন্স বলেছে যে যথেষ্ট পরিমাণ পরীক্ষা নিরীক্ষা হয়নি, আমরা অনুমতি দেব না। এবং ভারত বলেছে যে এই সমস্ত শস্য অনুমতি দিলে কোম্পানির বেশি লাভ হয়, দেশের কৃষকের বা দেশের খুব একটা লাভ হয় না, ফলে আমরা অনুমতি দিব না।
ভারত এবং ফিলিপিন্স বলছে যে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা সংক্রান্ত গবেষণা হয়নি। সেই প্রতিবেদনগুলোর শুধুমাত্র সারাংশের ভিত্তিতে বাংলাদেশ অনুমতি দিয়ে দিয়েছে। এখন বাংলাদেশে তোড়জোড় চলছে যে গোল্ডেন রাইসের, জেনেটিক্যালি মডিফাইড গোল্ডেন রাইসের অনুমোদন দিতে হবে। তার মানে আমাদের বাংলাদেশটা একটা পরীক্ষা কেন্দ্র হয়ে গেছে, গিনিপিগের মতন হয়ে গেছে। এবং তারা যুক্তি দেখাচ্ছে যে ফিলিপিন্স অনুমতি দিয়েছে, কিন্তু ফিলিপিন্সের অনুমতি তো তার আদালত বাতিল করে দিয়েছে। এখন তাহলে বাংলাদেশ কোন যুক্তিতে দেবে? এবং ধানের মতন একটি শস্য, এটির যদি কোনো রকম বিরূপ প্রতিক্রিয়া হয় পরিবেশে এবং প্রকৃতিতে, সেটা সামলানোর ক্ষমতা সরকারের আছে কিনা, সেটা সামলানোর প্রস্তুতি সরকারের আছে কিনা, এবং সরকার কৃষক পর্যায়ে এটা জানিয়েছে কিনা। যেমন আমি উন্নত বিশ্বের উদাহরণ দিয়েছি যে সেখানে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে, কিন্তু লেবেলিং বাধ্যতামূলক করে দেয়া হয়েছে। ফলে অনেক মানুষ যারা নেবে না তারা নেয় না। আমার কৃষক কি সেটা জানতে পারবে কিনা? কোম্পানিগুলো বারবার আমাদেরকে বেছে নিচ্ছে, এবং আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনো বলছি, বেগুনের ক্ষেত্রে ছিল মনসান্টো পিছনে, এখন হচ্ছে সিনজেন্টা পিছনে। আমাদের দেশটাকে আমরা পরীক্ষার ক্ষেত্র হতে দিব কিনা বেগুন এবং ধানের মতন এমন অর্থকরী এবং আমাদের প্রতিদিনের জীবনের সাথে জড়িত এমন দুইটি ফসলের সাথে। অন্য কোনো একটি বিলাসবহুল পণ্য যদি হতো যেটা কিছু মানুষ খায় এবং তারা লেবেলিং পড়তে পারে, বুঝতে পারে, তাহলে হয়তো বিতর্কটা অন্য জায়গায় হতো। কিন্তু এটা হচ্ছে ধান এবং বেগুন, যেখানে পৃথিবীতে আর কোথাও অনুমতি পায়নি, সেখানে আমার দেশে কেমন করে অনুমতি পেয়ে গেল, এবং সেটার পরিবেশগত প্রভাব আর স্বাস্থ্যগত প্রভাব কে নিরূপণ করছে? এটা কোম্পানি নিরূপণ করলে তো হবে না, অনুমোদন দানকারী সংস্থা অনুমোদন করলে তো হবে না, এটা নিরপেক্ষ পরীক্ষার তো প্রয়োজন রয়েছে। আপনাদের যদি কোনো একটা শুধু তথ্য অ্যাড করি যে মনসান্তো এখন মনসান্তো নামে আর নাই, কারণ মনসান্তোর বিরুদ্ধে সারা বিশ্বে এত অভিযোগ এবং মনসান্তোর বিরুদ্ধে কোর্ট হয়েছে, আন্তর্জাতিক কোর্টে মামলা হয়েছে, সেজন্য বায়ার, জার্মানির বায়ার কোম্পানি এটা কিনে নিয়েছে। ফলে বায়ার যখন দেখবেন বুঝবেন যে এটা মনসান্তো আছে। এবং বায়ার কিনে নেওয়ার প্রেক্ষিতটাও হচ্ছে যে ওরা রাউন্ড আপ বলে একটা কীটনাশক বাজারজাত করে, ওইখানে গ্লাইফোসেট বলে একটা উপাদানের কারণে ক্যান্সার হচ্ছে। এই যুক্তিতে উন্নত বিশ্বে মনসান্টোর বিরুদ্ধে বহু মামলা হয়েছে। তো সেই আইনগত জটিলতা এড়াতেই আমরা ধারণা করি যে তারা এখন নিজেদের সত্তা বায়ারের কাছে বিক্রি করে দিয়েছে। কিন্তু সেই রাউন্ড আপও কিন্তু বাংলাদেশে, যদিও আমরা আদালতের দ্বারস্থ হয়েছি এবং আদালত বলেছিল সরকারকে 2021-এর মধ্যে ওইটা থেকে ফেজ আউট করার পরিকল্পনা দিতে, সরকার এখনো কোনো পরিকল্পনা দেয়নি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা অবশ্যই নেব, এবং তারপরে আমাদের অন্যান্য আয়োজক সংস্থার পক্ষ থেকে কথা বলবেন। কোনটা?